দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার গৃহদাহ উপন্যাসে লিখে গেছে, মানুষের জীবনে প্রেম যেমন আশীর্বাদ তেমন তা সময় ক্ষেত্রে দহনেরও বেশি। তো জানি না মাননীয় শুভেন্দুবাবুর প্রতি ভারতীয় জনতা পার্টির প্রেম শেষ হয়ে দহন শুরু হলো নাকি। যদিও অসম্ভবের কিচ্ছু নেই, কারণ দলটার নাম ভারতীয় জনতা পার্টি, আর উদাহরণ তো রয়েছে ভুরি ভুরি। ধরুন, এই মাত্র ছ মাসে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মাত্র 2 বছরে একনাথ শিন্দে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, বা মাঝপথে পত্রপাঠ বিদায় বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এমন তো উদাহরণ ভারতীয় জনতা পার্টি নজির রেখে দিয়েছে, সেট করেছে। সেই জায়গা থেকে হঠাৎ কি হলো যে মাত্র এই 3 সপ্তাহ গদিতে বসা বা ক্ষমতায় বসা মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি এই পশ্চিমবাংলার হিন্দুদের হৃদয় মহাপুরুষ হয়ে উঠেছেন, সেই হিন্দু হৃদয় মহাপুরুষের প্রতি তার দলের শাখা সংগঠন বজরং দল হিন্দু মহাসভা রাস্তায় নামছে, তার বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহন করছে, তার পদত্যাগ দাবি করছে। এমনকি তিনি বলেছেন, এমনকি তিনি ঘটিয়েছেন। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা জানেন, শুভেন্দুবাবু বা মাননীয় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় আসার পরে যে একের পর এক মোল্লা জব্দ, এক কথায় মোল্লা জব্দের যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, তার মধ্যে একেবারে অতি গুরুত্বপূর্ণ ছিল কুরবানি নিষিদ্ধ। অর্থাৎ 14 বছরের বয়সের কমের গরু কুরবানি দেওয়া যাবে না। সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়কে যদি কুরবানি দিতে হয়, তাহলে 14 বছরের বেশি গরুকে তাদের কুরবানি দিতে হবে, কারণ 14 বছর আগে পর্যন্ত শুভেন্দুবাবুর কাছে তা গোমাতা। কিন্তু শুভেন্দুবাবু বুঝে উঠতে পারেননি যে 14 বছর বয়স পর্যন্ত তার গোমাতা, 14 বছর পার করার পরে তার কাছে সৎমাতা হলেও বজরং দল, তার দলের যে শাখা সংগঠন রয়েছে, সেই বজরং দলের কাছে সেই গোমাতা কিন্তু 14 বছর পরেও সৎমাতা নয়, গোমাতায় থেকে যান। আর যে কারণে সেই বজরং দলের দাবি হচ্ছে যে আমাদের গোমাতার কুরবানি, এবং সেই সিদ্ধান্ত নিচ্ছে আমাদের দলের নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যাস খেপে খাপ্পা রাস্তায় নেমে আন্দোলন, কুশপুত্তলিকা দহন। তাদের দাবি, হয় শুভেন্দুবাবুকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, অর্থাৎ টোটাল গরু কুরবানি দেওয়া যাবে না, তার উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে, আর না হয় শুভেন্দুবাবুকে গদি থেকে পদত্যাগ করতে হবে। জ্বলন্ত আঁচ জানেন, জ্বলন্ত আঁচ দেখেছেন? হ্যাঁ, বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, উনি বুঝতে পারছেন না, উনি সেই জ্বলন্ত আঁচের উপরে বসে পড়েছেন। ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা কি রাজনীতি করে, এবং ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা তার শাখা সংগঠন হিসাবে কাদের পুষে রেখেছে, আর সেই রাজনৈতিক দলের ক্ষমতায় বা মাথায় যখন কোনো রাজ্যে বা দেশে আরএসএস ব্যতীত অন্য কোনো ব্যক্তি বসে, তাকে এই ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনগুলো কি করে, কিভাবে হ্যাকেল করে এবং কতদিন টিকতে দেয়, তা উনি খুব শীঘ্রই টের পাবে, খুব তাড়াতাড়ি বুঝে যাবে। আর যে কারণে উনি এই ক্ষমতায় বসার আগে বা ক্ষমতায় বসে অতি সনাতনী হওয়ার চেষ্টা করছে, অতি আরএসএস হওয়ার চেষ্টা করছে। উনি আইওয়াশ করানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টিকে এবং ভারতীয় জনতা পার্টির কোর সংগঠনগুলোকে, যে দেখো আমি আরএসএস এর থেকে এক গাঁট ওপরে। আর তা করতে গিয়ে উনি বিগত দিনে এই পশ্চিমবাংলায় যে সমস্ত উগ্র সাম্প্রদায়িক বক্তব্যগুলো রেখেছিলেন, এবং বর্তমানে ক্ষমতা হাতে পাওয়ার পরে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন, তা প্রত্যেকটা ওনার কাছে এখন ব্যাকফায়ার হয়ে ফিরে আসছে। যেমন ধরুন, প্রথমে উনি ক্ষমতায় আসার পরে যে বিগ সিদ্ধান্ত নিয়েছিলেন কুরবানি হবে না, তাতে কারা খেপে গিয়েছে? সব থেকে বেশি খেপে গিয়েছে হিন্দু, গোয়ালা, গোপালক ও ঘোষ সম্প্রদায়। আগামী নির্বাচনে তাদের সমর্থন তো দূরের কথা, তাদের কাছে ভোট চাইতে গেলে ওই গোয়াল ঘরে ঝাঁটা দেওয়া মুড়ো ঝাঁটা, হ্যাঁ, অবসম্ভাবী কপালে জুটবে। দ্বিতীয়ত, এই যে 14 বছর কুরবানির উনি এই বয়স সীমা বা সময়সীমা নির্ণয় করেছে, সেই 14 প্যাঁচের ফাঁপড়ে ফেলে ওনাকে 14 প্যাঁচে ফেলার চেষ্টা করছে ওনারই দলের শাখা সংগঠন বজরং দল। আর তৃতীয়ত, এই যে কুরবানি বন্ধের সিদ্ধান্তের পরে স্বাভাবিকভাবে গরু ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। যে সমস্ত মানুষজন গরু কেনাবেচা করতো, তারা গরু কেনাবেচা বন্ধ করে দিয়েছে, যার ফলে ওনার পাপাজির সব থেকে বড় শিল্প, সব থেকে বড় ব্যবসা, মানে এই বিফ এক্সপোর্ট ব্যবসা, যেটা আমাদের ভারতবর্ষের যেখানে দ্বিতীয় স্থান অধিকার করে আছে, সেই বিফ এক্সপোর্ট ও ধাক্কা খেয়েছে, বিফ এক্সপোর্ট ও বন্ধের মুখে পড়ে গিয়েছে। আর যার ফলে ওনার পাপাজির ফরেন মানি কালেকশন, অর্থাৎ বিদেশি টাকার আমদানিও ওং সহায় ইতি গন্ধ পুষ্প হয়ে গিয়েছে। অর্থাৎ সব দিক থেকে উনি এই যে সিদ্ধান্ত নিয়েছে, 1 নম্বর সিদ্ধান্তে উনি একেবারে ঘরে বাইরে উভয় দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে। ঘরে বাইরে উভয় দিক থেকে উনি সাঁড়াশি চাপে পড়েছে। ঠিক যেমন সাঁড়াশি চাপে পড়েছে উনি, ওনার যে দ্বিতীয় সিদ্ধান্ত ছিল যে রেড রোডে নামাজ পড়া যাবে না বা মসজিদের বাইরে নামাজ পড়া যাবে না, তার ফলে আপনারা দেখেছেন এই ঈদের দিনে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়রা রেড রোডের পরিবর্তে ব্রিগেডে নামাজ পড়েছে। আর ব্রিগেডে এই নামাজ পড়ে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়রাও বলতে শুরু করেছে
যেখানে সরকার পক্ষ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়দের রাস্তায় নামাজ পড়তে দেবে না, রাস্তায় ধর্মাচরণ করতে দেবে না বলে তার বিকল্প ব্যবস্থা করে দিয়েছে, বিকল্প জায়গা করে দিয়েছে, সেখানে নিশ্চয়ই আগামী দিনে হিন্দুদের ক্ষেত্রেও দুর্গাপূজায় রাস্তা আটকে প্যান্ডেল না করে তার বিকল্প ব্যবস্থা সরকার পক্ষ করে দেবে। আর যদি তা না করে তাহলে আগামী দিনে ভুরি ভুরি মামলা হবে, গুচ্ছের মামলা হবে, কারণ সিদ্ধান্ত সরকার পক্ষ নিয়েছে। সেই জায়গা থেকে হ্যাঁ, উনি পড়েছে ঘরে বাইরে উভয় দিক থেকে সাঁড়াশি চাপে। আর তৃতীয় নম্বর, এই যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা যোজনার 12 পাতা ফর্ম উনি রিলিজ করেছে, সেই অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম দেখে ওনার দলের মহিলা সমর্থকরা, যারা বিগত দিনে যাদের কাছে ওনার দল এক পাতার মাতৃশক্তি যোজনা বলে একটা ফর্ম দিয়ে আগামী দিনে সেই ফর্মের ভিত্তিতে 3000 টাকা পাবে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের কাছে যখন এই ক্ষমতায় আসার পরে 12 পাতার ফর্ম দেখাচ্ছে, তখন তারা প্রশ্ন তুলতে শুরু করেছে যে কেন 12 পাতার ফর্ম আপনি আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আমি একা 3000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কি রকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে মানে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে, শুধু মনে হয় এটিএম এর পিনটা দিলেই পুরো হয়ে যাবে। বাড়ির কি দলিলের কি কটা ঘর, কিসের মেঝে, অসম্ভব। কেবল গোটা পরিবারের ইনকাম সার্টিফিকেট বা ইনকাম প্রুফ নয়, তার সঙ্গে সঙ্গে গোটা পরিবারের প্রত্যেকটা সদস্যের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যে লিঙ্কেজ মোবাইল নম্বর রয়েছে সেটা দিতে হবে। আপনার জমির কত পরিমাণ, সেই জমির পরিমাণের সঙ্গে সঙ্গে তার প্রমাণপত্র হিসাবে জমির পর্চা বা দলিলের জেরক্স। ধরুন কোনো কৃষক বা চাষি পরিবার, তার সমগ্র পরিবারের মিলিতভাবে সম্পত্তির পরিমাণ 20 বিঘা, সেই 20 বিঘা সম্পত্তির দলিলের জেরক্স ও পর্চার জেরক্স হ্যাঁ সরকার বাহাদুরকে দিতে হবে। মাননীয় শুভেন্দুবাবু দেখবেন, আর দেখার পরে কি করবেন জানেন? ওই যে আপনি বিগত সরকারের থেকে কৃষক বন্ধুর সুবিধা পেতেন, বিগত সরকারের থেকে শস্য বিমার সুবিধা পেতেন, বা আগামী দিনে ওনারা যে পিএম কিষানের জুজু দেখিয়েছেন, হ্যাঁ সব কটা থেকেই মায়ের ভোগে যাবেন। আর এই সব কিছু দেওয়ার পরেও যদি এটা কনফার্ম হতো যে আমি সমস্ত ডকুমেন্টস দিয়েছি, হ্যাঁ আমি আগামী দিনে পাবো, এটা কনফার্ম না, তা তো নয়। সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে, আর দেওয়ার পরে ওনারা ভেরিফিকেশান করবে। আর সেই ভেরিফিকেশানের পরে যদি ওনাদের মনে হয় হ্যাঁ দেওয়ার যোগ্য বা দেওয়া যেতে পারে, তবেই আপনি তা পাবেন, না হলে টাটা বাই বাই। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা হবে। বাকি যে ডেটাগুলো হচ্ছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই ডেটা সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে আরো বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার উপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেন, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি 3000 টাকা অন্নপূর্ণার ভান্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? ওরে বাবা কি সুন্দর ফটফট করে খই ফুটছে মুখে। আচ্ছা মাননীয় অগ্নিদেবী, ঠিক একই রকম ভাবে কি আপনি নির্বাচনের আগে বলেছিলেন যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে এবং সমস্ত তথ্য দিতে হবে? যে মহিলা, যে মা বোনেরা এই সমস্ত তথ্য দিতে পারবে, 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারবে, একমাত্র তারাই 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা পাবে। মনে পড়ছে না বুঝি? আচ্ছা ঠিক আছে, আমার আর্কাইভ হেভি স্ট্রং, চলুন একটু আপনাকে মনে করে দিই ঠিক নির্বাচনের আগে আপনি কি বলেছিলেন এই অন্নপূর্ণা যোজনা সম্পর্কে এবং বাংলার মা বোনেদের উদ্দেশ্যে। দেওয়ার ঘোষণা করেছেন মহিলাদের, এই 3000 টাকা কি সমস্ত মহিলাদের দেওয়া হবে? হ্যাঁ, না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। আচ্ছা, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। সরকারের কাছে তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী আগামী দিনে 3000 টাকা দেওয়া হবে। আর আজকের ক্ষমতায় আসার পরে কি বলছে যে আপনি যদি তথ্য দিতে রাজি না হন, আপনি যদি সরকারের সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে আপনি 3000 টাকা চাইছেন কেন? বাহ, সাব্বাস সাব্বাস দোগলা দেবী। হ্যাঁ সত্যি এই দিক থেকে আপনি আপনার দল একেবারে নাম্বার 1-এ রয়েছেন।
এই দোগলাবাজি চিটিংবাজিতে আপনি ও আপনার দল একেবারে নাম্বার 1 স্থানে রয়েছেন। অর্থনীতি সমাজনীতিতে আমার দেশ বিশ্বগুরু না হতে পারলেও এই চিটিংবাজি, দোগলাবাজি আর জুমলাবাজিতে আপনার দল ও আপনার দলের নেতা নেত্রীরা বিশ্বগুরু হয়ে গিয়েছে। আর দুঃখের বিষয় কি জানেন, এই পশ্চিমবাংলার সেই মেরুদণ্ডহীন বাঙালিরা যারা ভারতীয় জনতা পার্টিকে বিগত দিনে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তারা বর্তমানে প্রতিবাদ করা তো দূরের কথা, প্রতিবাদের পরিবর্তে বলছে পেতে গেলে তো দিতে হবে। আমি সেই সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে বলবো, মা বোনেরা দিন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু মনে রাখবেন এই সামান্য 3,000 টাকার লোভে আপনারা যে আপনাদের সমগ্র পরিবারের গোপনীয় তথ্যগুলো এই সরকারের হাতে তুলে দিচ্ছেন, যেগুলো এন্ট্রি হবে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে, আগামী দিনে যেন সেই সমস্ত তথ্য ফাঁস বা লিক না হয়ে গিয়ে আপনার পরিবার সাইবার জালিয়াতির মুখে না পড়ে। महाराष्ट्र में लाडली बहन योजना शुरू हुए करीब 1 साल हो चुका है, लेकिन इससे जुड़े विवाद कई बार सामने आ चुके हैं। फिलहाल इस योजना पर हैरान कर देने वाला एक खुलासा हुआ है कि महिलाओं के लिए शुरू की गई इस योजना का फायदा 14,000 से ज्यादा, जी हां, 14,000 से ज्यादा पुरुषों ने उठाया है। इस फर्जीवाड़े से सरकारी खजाने को 21.5 करोड़ रुपए का करीब नुकसान हो चुका है। अब হ্যাঁ, দেখলেন তো, এটা হচ্ছে মহারাষ্ট্রের গল্প। মহারাষ্ট্রের লড়কি বাহন প্রকল্প, যেটা চালু করেছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে, সেই লড়কি বাহন প্রকল্পে মহারাষ্ট্রের 14,000 পুরুষ ঘোমটা টেনে বছরের পর বছর প্রকল্পের সুবিধা নিয়েছে। আর শুভেন্দুবাবু এই পশ্চিমবাংলায় কোথায় একটা মইদুল না শহীদুলকে দেখিয়ে পশ্চিমবাংলার জনগণের ব্রেন ওয়াশ করতে চাইছে। হ্যাঁ, এই 14,000 পুরুষ মহারাষ্ট্রের সুবিধা বছরের পর বছর নেওয়ার পরেও কিন্তু মহারাষ্ট্রে 12 পাতার ফর্ম বিলি হয়নি বা ভেরিফিকেশন হয়নি। সেখানে এখনো পর্যন্ত সেই প্রকল্প সেইভাবেই চলছে। আর হচ্ছে কোথায়? এই পশ্চিমবাংলায়, যেখানে সমস্যার নিমিত্ত মাত্র। কিন্তু ওই যে বললাম, কেবলমাত্র মেরুদণ্ড বা সরীসৃপজীবী ভারতীয় জনতা পার্টির সমর্থক মা বোনেরা ও পশ্চিমবাংলার জনগণ নয়, এই পশ্চিমবাংলার বাকি আপামর জনগণও প্রতিবাদ করছে না, সবটাই মুখ বুজে সহ্য করে নিচ্ছে। আর যার সুযোগটা এই ভারতীয় জনতা পার্টি পেয়ে যাচ্ছে, আর তার ফাঁক ফোকর দেখিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। আসলে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল, এখন ক্ষমতায় চলে এসেছে, তাই প্রতিশ্রুতি পূরণ না করলে মুখ পুড়বে। আর সেই জায়গা থেকে এই 12 পাতার ফর্ম ধরিয়ে 12 ডজন প্যাঁচ দিয়ে 3,000 টাকা জুজু ছেড়ে দিয়েছে। এবারে আপনি সেই 12 পাতার ফর্মে 12 ডজন প্যাঁচ পূরণ করুন। আর অপশন তো শেষে দেওয়া আছে, আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ নিজস্ব স্বীকারোক্তি দিতে হবে যে এই ফর্মের যে তথ্যগুলো আপনি দিচ্ছেন তা আপনি সজ্ঞানে দিচ্ছেন, অর্থাৎ নিজে ভেরিফিকেশন করে নিজে যাচাই করে দিচ্ছেন। আর সেই তথ্য ভুলের কারণে যদি আপনার নাম বাদ পড়ে এই প্রকল্প থেকে, এই যোজনা থেকে, তার জন্য সম্পূর্ণ দায়ী আপনি থাকবেন। হ্যাঁ, সরকার বাহাদুর নয়, আপনিই দায়ী থাকবেন। তেমনটাই দেখবেন এই ফর্মের শেষে সেলফ ডিক্লারেশন অপশন সরকার বাহাদুর রেখে দিয়েছে, কারণ সংখ্যাটা মেরে কেটে 1 কোটি পার করা যাবে না। হ্যাঁ, এটাই ওনাদের টার্গেট। ওনাদের টার্গেট এই যে গ্রাহক বা উপভোক্তার সংখ্যাটা অন্নপূর্ণা যোজনায় 1 কোটির ওপারে যাওয়া যাবে না, যেটা বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় লক্ষ্মীর ভান্ডারে 2,21,00,000 পেত, 1,500 করে। ওনারা হিসাব কষে নিয়েছে, অঙ্কটা যেহেতু 3,000, সেহেতু উপভোক্তার সংখ্যা হাফ করে দিলে ব্যাস ব্যালেন্স হয়ে গেল। আর সেই খেলা খেলার জন্য ওনারা এই 12 পাতার ফর্মে 12 ডজন প্যাঁচ ধরিয়েছে। আর মিলিয়ে নেবেন, এই যে 12 পাতার ফর্মে 12 ডজন পেঁয়াজ, তাতে সব থেকে বেশি বাদ পড়বে ভারতীয় জনতা পার্টির সমর্থিত মহিলাদের নাম। আর তারপরে বুঝবে শুভেন্দুবাবু মিথ্যা প্রতিশ্রুতির গুঁতো কারে বলে। তবে যদি তার আগে পর্যন্ত ওই সরকারি কর্মচারীদের মতো মুখ বন্ধ করার জন্য বাংলার মা বোনদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা কোনো না জারি করে, এমন কাপুরুষ নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, হ্যাঁ আমি একেবারে কাপুরুষ নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী বলছি, পশ্চিমবাংলার বিধানসভা বিগত দিনে দেখেনি। ক্ষমতায় আসার পরে যে সরকারের বয়স তখনও পর্যন্ত 15 দিন হয়নি, সে সরকারের পিছনে এত ভয় যে সে সরকার আগামী দিনে কি কাজ করবে তার এত ভয়, তার জন্য আগে ভাগে সরকারি কর্মচারীদের যাতে মুখে সেলোটেপ মারা যায়, তাই উনি সরকারি কর্মচারীদের বাক স্বাধীনতা হরণ করেছে। আর ক্ষমতায় আসার পরে উনি বিধানসভায় গিয়ে বড় বড় লেকচার দিয়েছিল যে এখন থেকে বিধানসভায় যা অধিবেশন চলবে প্রত্যেকটা অধিবেশন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে গোটা পশ্চিমবাংলার জনগণ দেখতে পাবে। কিন্তু আজ একেবারে 180 ডিগ্রি পাল্টি খেয়ে গিয়েছে। আজ 180 ডিগ্রি পাল্টি খেয়ে বিধানসভার মেন কক্ষে যাতে সাংবাদিকরা প্রবেশ না করতে পারে তার জন্য নোটিশ মেরে দিয়েছে, তার জন্য ফরমান জারি করেছে। কিন্তু তাতে যেমন পশ্চিমবাংলার জনগণের কোনো হেলদোল নেই, তেমন ওনারা কোনো লজ্জা নেই। উনি ওনার সমস্ত ভণ্ডামি ভুলিয়ে দিচ্ছে সেই অন্ধভক্ত পশ্চিমবাংলার সরীসৃপ মেরুদণ্ড প্রাণী ভারতীয় জনতা পার্টির সমর্থক, যারা নিজের মাকে মা বলা ছেড়ে বর্তমানে গরুকে মা বলা শুরু করেছে, সেই গোমাতার গায়ে হাত বুলিয়ে এবং রামকৃষ্ণ মিশনে দণ্ডবত প্রণাম করে। এবং রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ পথ না, তার উনি 30 হাত ধারে কাছেও গেছেন না, 30 হাত ধারে দিয়েও যান না। সেই রামকৃষ্ণ মঠে গিয়ে উনি সাষ্টাঙ্গ প্রণাম করে
বড় হিন্দু সাজার চেষ্টা করছে। কিন্তু মাননীয় শুভেন্দুবাবু, আমি শেষে ওই শরৎবাবুর কথাই বলি, আপনার এই অতি সনাতনী প্রেম, অতি হিন্দুত্ব প্রেম যেটা দেখনদারি, সেই আপনার দেখনদারি অতি সনাতনী ও অতি হিন্দুত্ব প্রেম আপনার দহনের কারণ হয়ে দাঁড়াবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।